সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের আরো একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, সেটা হচ্ছে বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। সো আজকে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিক্রয় প্রসার সম্পর্কে, এবং গত ক্লাসে আমাদের বিক্রয় প্রসারের উপর সর্বশেষ ক্লাস ছিল। সো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞাপন কাকে বলে, বিজ্ঞাপনের সংজ্ঞা। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার হেডিং এর সেকেন্ড পোরশন, সেটা হচ্ছে বিজ্ঞাপন, বিজ্ঞাপনের সংজ্ঞা, এবং একই সাথে আমরা জানবো বিজ্ঞাপনের বৈশিষ্ট্য। সো শুরুতেই আমরা জানি বিজ্ঞাপন কাকে বলে। বিজ্ঞাপন হচ্ছে একটি অর্থপ্রদত্ত চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক পণ্য বা সেবা ব্যক্তিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে থাকি। যখন কোন একটা পক্ষ বা কোন পণ্যের প্রডিউসার কোন একটি মাধ্যমকে ব্যবহার করে কিছু অর্থ দিয়ে ব্যক্তিহীন যে উপস্থাপনা করে থাকে তাকে বিজ্ঞাপন বলে। আমরা সাধারণত বিজ্ঞাপনগুলো টিভিতে দেখতে পাই, বিভিন্ন চ্যানেলে যে বিজ্ঞাপনগুলো দেখতে পাই সেগুলোকে মূলত এই বিজ্ঞাপনের আন্ডারে রাখা যায়। সো বিজ্ঞাপন হচ্ছে কোন একটি মাধ্যমকে ব্যবহার করে, কোন একটি মিডিয়াকে ব্যবহার করে, টিভি চ্যানেল ব্যবহার করে যখন কোন একটা কোম্পানি নির্দিষ্ট অর্থ ব্যয় করে কোন পণ্য বা সেবা সম্পর্কে ব্যক্তিহীন উপস্থাপনা করে। এর অর্থ হচ্ছে সেখানে উদ্যোক্তা বা যিনি উৎপাদক তিনি প্রেজেন্ট থাকেন না, তার কোনো ব্যক্তি প্রেজেন্ট থাকবে না। এটা হচ্ছে একটা ব্যক্তিক উপস্থাপন বা ব্যক্তিহীন উপস্থাপন। এই ব্যক্তিহীন উপস্থাপনাকে বলছে বিজ্ঞাপন। ঠিক আছে? সো একজন ব্যক্তি বিজ্ঞাপন দিতে গেলে তাকে অর্থ দিতে হবে এবং তার যে পরিচিতি, সেই পরিচিতি বিজ্ঞাপনে ফুটে উঠবে একজন প্রডিউসার হিসেবে, পণ্যের মালিক হিসেবে। সেই কোম্পানির সম্পর্কে যারা এই বিজ্ঞাপন দেবে তারা বিস্তারিত জানতে পারবে। সো এই বিজ্ঞাপন হচ্ছে অর্থের বিনিময়ে ব্যক্তিহীন উপস্থাপনা, যা কোনো একটা মাধ্যমকে মাধ্যম ধরে ক্রেতার কাছে প্রেজেন্ট করে, টিভি চ্যানেলের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে। সো এটা গেছে বিজ্ঞাপনের সংজ্ঞা। আমরা বিজ্ঞাপনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি আমরা বিজ্ঞাপনের বৈশিষ্ট্যগুলো আমি সব লিখেছি। এখানে 7টা বৈশিষ্ট্য রয়েছে। আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো জানতে পারি তাহলে এই বিজ্ঞাপনের যে বৈশিষ্ট্যগুলো আছে তার বেশিরভাগই জানা হয়ে যাবে। সো আসো আমরা বিজ্ঞাপনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিক উপস্থাপনা, যেটাকে আমরা বলছি নন পার্সোনাল প্রেজেন্টেশন। আমি প্রেজেন্ট করছি কিন্তু সেখানে কোনো পার্সোনাল প্রেজেন্স নেই। আমরা যখন টিভিতে বিজ্ঞাপন দেখি, আমরা টিভিতে একটা ভিডিও দেখছি কিন্তু সেখানে সেই সব ব্যক্তি উপস্থিত থাকে না এবং একই সাথে প্রডিউসার উপস্থিত থাকে না। তিনি বিজ্ঞাপনটা তৈরি করে বিজ্ঞাপনটা হ্যান্ড ওভার করে দেন কোনো মিডিয়াকে, সেই মিডিয়া প্রচার করছে এবং ওই মিডিয়া প্রচার করার সময় কোনো ব্যক্তি সেখানে প্রেজেন্ট থাকে না এবং কোনো ব্যক্তি সরাসরি সেই বিজ্ঞাপন করছে না। এটা একটা ভিডিও ফুটেজ আমরা টিভিতে দেখতে পাচ্ছি। ডিটারজেন্টের বলতে পারি, সাবানের বলতে পারি, ফ্রিজের, অন্যান্য ইলেকট্রনিক্সের যে বিজ্ঞাপনগুলো হয় সেগুলো কিন্তু আমরা একটা ছবি আকারে দেখতে পাই, ভিডিও আকারে দেখতে পাই, সেখানে কোনো ব্যক্তি উপস্থিত থাকে না। তাই বিজ্ঞাপনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞাপন একটি নন পার্সোনাল প্রেজেন্টেশন বা নৈর্ব্যক্তিক উপস্থাপনা বা ব্যক্তিহীন উপস্থাপনা। তাই বিজ্ঞাপনকে আমরা বলছি নৈর্ব্যক্তিক বা ব্যক্তিহীন বা নন পার্সোনাল প্রেজেন্টেশন। এরপর আসি অর্থ প্রদত্ত মাধ্যম। কোন একজন প্রডিউসার যখন বিজ্ঞাপন প্রস্তুত করে এবং পরবর্তীতে বিজ্ঞাপনগুলো কোন টিভি চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করে, তাকে একটি নির্দিষ্ট অর্থ প্রদান করতে হয়। এই প্রডিউসার যিনি বিজ্ঞাপন প্রচার করবেন, যিনি বিজ্ঞাপনটা তৈরি করেছেন, সে যখন মিডিয়াতে সেই বিজ্ঞাপন প্রচার করতে যায়, মিডিয়াকে তার উপস্থাপনার সময় এবং সেই বিজ্ঞাপনের ডিউরেশনের উপর ভিত্তি করে একটা পেমেন্ট করতে হয়। যদি ভিটিভিতে একটা বা এটিএনে একটা বিজ্ঞাপন প্রচার করতে হয়, তাকে সেই ভিডিওর ডিউরেশন অনুপাতে তাকে পেমেন্ট করতে হবে। একই সাথে সে কোন টাইমে এই বিজ্ঞাপনটা উপস্থাপন করবে। সে যদি সকাল টাইমে বিজ্ঞাপনটা দেয় সেক্ষেত্রে রেটটা একরকম হবে,
যদি রাত 8টা থেকে 9টা হয় তার জন্য একটা রেট হবে, 9টা থেকে 10টা হলে আরেকটা রেট হবে। সো যেই সময় সবচেয়ে বেশি মানুষ টিভির সামনে থাকে সেই সময়টায় যদি কেউ বিজ্ঞাপন দিতে চায় তার পেমেন্টটা বেশি হয়, অ্যাজ ওয়েল এজ যে সময়টাতে মানুষের প্রেজেন্স কম থাকে টিভির সামনে, সকাল 10টা 11টার দিকে বা 8টা 9টার দিকে, যখন সবই তাদের নিজেদের কাজে ব্যস্ত থাকে, সেই সময়টাতে যদি বিজ্ঞাপনে তাকে অর্থের পরিমাণটা কমে যায়। কিন্তু বিজ্ঞাপন দিতে গেলে মিডিয়াকে, টিভি চ্যানেলগুলোকে অবশ্যই প্রডিউসারকে তার বিজ্ঞাপনের জন্য অর্থ প্রদান করতে হবে। তাই বিজ্ঞাপন হচ্ছে একটি অর্থ প্রদত্ত নন পার্সোনাল নৈর্ব্যক্তিক উপস্থাপনা। কিসের উপস্থাপনা? পণ্য বা সেবা। এরপর আসি গণ উপস্থাপনা। কোন একজন ব্যক্তি যখন কোন একটা পণ্যের বিজ্ঞাপন করে বা কোন একজন ব্যক্তি কোন পণ্যের প্রচারণা করে, কোন ব্যক্তি পার্সোনালি কারো কাছে যদি পণ্যের গুণাগুণ বর্ণনা করে, পণ্য সম্পর্কে ধারণা দেয়, সে সর্বোচ্চ কয়জনের কাছে ধারণা পৌঁছাতে পারবে? তার সামনে যারা অডিয়েন্স থাকবে তারা। কিন্তু আমরা দেখতে পাই একটা মিডিয়াতে বা একটা টিভি চ্যানেলে যখন একটি বিজ্ঞাপন প্রচারিত হয় তখন এটি সারা দেশের মানুষ কিন্তু এই বিজ্ঞাপনটা একই সাথে দেখতে পারে। যদি রাত 9টায় সারা দেশের 2 কোটি মানুষ টিভির সামনে বসে থাকে এবং সেই সময় যদি এই বিজ্ঞাপনটা প্রচার করা হয় তাহলে 2 কোটি মানুষ সেই বিজ্ঞাপনটা দেখতে পাবে। কিন্তু কখনোই কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় সে পার্সোনালি 2 কোটি মানুষকে একই সময়ে একই জায়গায় কোন একটা পণ্যের বিজ্ঞাপন দেখাবে। সেটা সর্বোচ্চ 1 লক্ষ হতে পারে, কিন্তু এটা কখনোই সম্ভব নয় যে 1 কোটি বা 2 কোটি বা 5 কোটি মানুষকে সে বিজ্ঞাপনটা উপস্থাপন করবে। তাই বিজ্ঞাপন যখন টিভিতে উপস্থাপন করা হয়, সেটা ভিডিও হোক বা নিউ যে প্রাইভেট চ্যানেলস গুলো আছে, এটিএন বাংলা থেকে শুরু করে চ্যানেল আই বা যে যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো যখন বিজ্ঞাপন প্রচার করা হয় এটি কিন্তু একটি গণ উপস্থাপনা হয়, অনেক মানুষকে আমি প্রেজেন্ট করছি। ঠিক আছে? এরপর দেখি চিহ্নিত উদ্যোক্তা। এই বিজ্ঞাপন যে দিচ্ছে তার প্রেজেন্স কিন্তু বিজ্ঞাপনের মধ্যেই আছে। যে বিজ্ঞাপনটা দিচ্ছে, যে উদ্যোক্তা এই বিজ্ঞাপন প্রচার করছে, তার সম্পর্কে বিস্তারিত ধারণা কিন্তু বিজ্ঞাপনে দেওয়া থাকে এবং একজন ব্যক্তি বিজ্ঞাপন দেখার পর, অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর সে বুঝতে পারে এটা কোন কোম্পানি এবং কাদের বিজ্ঞাপন। সো এটা হচ্ছে চিহ্নিত উদ্যোক্তা, থাকবে একজন যে আসলে বিজ্ঞাপনটা প্রডিউস করছে। এরপর আসি পুনরাবৃত্তি। আমরা জানি টিভি চ্যানেলগুলোতে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি এগুলো কিন্তু সবসময় দেখতে থাকি, আমরা কিন্তু সারাদিনই একই বিজ্ঞাপনগুলো দেখছি বারে বারে। সো টিভি চ্যানেলগুলো যে কাজটা করে, উদ্যোক্তারা তাদের সাথে চুক্তিবদ্ধ হয় যে একই মেসেজটা যেন বারবার ক্রেতার কাছে পৌঁছায়, ভোক্তার কাছে পৌঁছায়, সেজন্য তারা কি করছে, এই বিজ্ঞাপনগুলো পুনঃ পুনঃ প্রচার করে। একটা বিজ্ঞাপন একবার দেখার পর হয়তো আমার মাথায় নাও থাকতে পারে, তাই উদ্যোক্তারা কি করছে, একটা টাইম ইন্টারভাল ঠিক করে বারবার বিজ্ঞাপনটা প্রচার করছে যেন বারবার ক্রেতার কাছে মেসেজটা পৌঁছে। সো বিজ্ঞাপনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পুনরাবৃত্তি হয়। একবার একটা ভিডিও তৈরি করলাম, একটি বিজ্ঞাপন তৈরি করলাম, এই বিজ্ঞাপনটা কিন্তু সারা জীবন থেকে যাবে। সো সেই কোম্পানি যতবার ইচ্ছে টিভি চ্যানেলগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়ে একদিনের মধ্যে 100 বারও বা 50 বার বা 25 বার তার বিজ্ঞাপনটা প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাই বিজ্ঞাপনের মাধ্যমে এটি খুবই সহজ যে একই বিজ্ঞাপন সে বারবার প্রচার করবে। এরপর সেই একমুখী যোগাযোগ। একমুখী যোগাযোগ মানে, যেমন আমি এখন কি করছি, তোমাদের ক্লাস নিচ্ছি, এটিকে ওয়ান ওয়ে কমিউনিকেশন বলা যায়। যেমন আমি শুধু বলছি, তোমরা কিছু বলছো না, যেহেতু অনলাইন ক্লাস। ও আচ্ছা, কিন্তু এখানে একটা অপশন আছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো আমার ক্লাসটা কেমন হচ্ছে, বা কোন কোন টপিক গুলো তুমি বুঝতে পারো না, বা কোন টপিকটা আবার এক্সপ্লেনেশন করা দরকার আছে। কিন্তু কিছু কিছু উপস্থাপনা আছে যেখানে এক পক্ষ বলছে আর এক পক্ষ শুনছে, সেই পক্ষ আর রেসপন্স করতে পারছে না, সেটাকে বলছি আমরা একমুখী যোগাযোগ। যখন টিভিতে তুমি কোনো বিজ্ঞাপন দেখছো কোনো মোবাইলের, তুমি কিন্তু পাল্টা প্রশ্ন করতে পারছো না তাকে, ঠিক আছে? সো তুমি জিজ্ঞেস করতে পারছো না মোবাইলের, তো মোবাইল প্রেজেন্টেশন হয়ে গেছে, বিজ্ঞাপন হয়ে গেছে, তোমার জানা খুব ইচ্ছে এই মোবাইলের সাইজটা কত বা এই মোবাইলের গ্যারান্টি কত, ওয়ারেন্টি কত, এটা তো বিজ্ঞাপনে বলা হয় না। তো তুমি চাইলে তোমার কোনো মনের কোনো ফিলিংস থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে তুমি সেটা করতে পারছো না। তো এটাকে বলছি ওয়ান ওয়ে কমিউনিকেশন, যে এক পক্ষ বলবে আর এক পক্ষ শুনবে। টিভিতে খবর পাঠ করছে, আমরা শুনছি, এটা হচ্ছে ওয়ান ওয়ে, এক পক্ষ থেকে আরেক পক্ষে আসছে, কিন্তু এটা রিপিট পাল্টা কোয়েশ্চেন করা সম্ভব হচ্ছে না। সো এটাকে বলছে একমুখী যোগাযোগ। সো বিজ্ঞাপনের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে বিজ্ঞাপন প্রচার করা হয় ভোক্তাদের উদ্দেশ্যে, সম্ভাব্য ক্রেতাদের উদ্দেশ্যে, কিন্তু বিজ্ঞাপন চলার পর বা বিজ্ঞাপন চলাকালীন সময়ে সেসব ভোক্তা বা ক্রেতা
পাল্টা প্রশ্ন করতে পারছে না, তাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে সেগুলো জানাতে পারছে না। তাই বিজ্ঞাপন হচ্ছে একমুখী যোগাযোগ। কখনোই একজন উদ্যোক্তা জানতে পারে না তার বিজ্ঞাপনটা দেখার পর একজন সম্ভাব্য ক্রেতা কেমন লেগেছে, সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। এরপর সেই সম্প্রসারিত অভিব্যক্তি। আমরা জানি একটা পণ্যের যখন বিজ্ঞাপন দেওয়া হয় এটাকে নানাভাবে উপস্থাপন করা যায়। একটি পণ্য আমি প্রেজেন্ট করছি তোমাদের সামনে, যখন এটা বিজ্ঞাপন আকারে প্রেজেন্ট করছি তখন এটি নানা ভঙ্গিতে কি করতে পারছি, আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি। যারা এই অভিনয় করছে তারা বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে পণ্যের বিভিন্ন বিষয়গুলো ফুটিয়ে তুলছে খুব সুন্দরভাবে বিভিন্ন পরিস্থিতির উপর ভিত্তি করে। তাই বিজ্ঞাপনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা সম্প্রসারিত অভিব্যক্তি দিয়ে থাকে। ঠিক আছে, তো আমরা আজকে বিজ্ঞাপনের বৈশিষ্ট্যের মধ্যে 7টা বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং খুব বেশি যেগুলো তোমাদের প্রশ্নের মধ্যে থাকতে পারে, এই টপিকগুলো আলোচনা করেছি। এর বাইরে যদি কোনো বৈশিষ্ট্য থেকে থাকে তোমরা এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে কিন্তু সেই নতুন বৈশিষ্ট্যগুলো অ্যান্সার করতে পারবে। আমি এভাবে তোমাদের কাছে ক্লাসটা উপস্থাপন করেছি। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তোমাদের পরবর্তী ক্লাসে আমি বিজ্ঞাপনের আরো অন্যান্য গুরুত্ব সম্পর্কে এবং অন্যান্য যে বিজ্ঞাপনের বিশেষত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো।